ভৌতিক কথা পডকাস্টের 113 নম্বর এপিসোডে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা বিয়ে বাড়ি থেকে ফিরে আসার সময়, মানে মাংসের বালতি নিয়ে ফিরে আসার সময় রাস্তায় এমন একটা ঘটনা ঘটে যে ঘটনাটা শোনার পর তোমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আর বন্ধুদের সাথে চ্যালেঞ্জ করার ফলে এমন একটা অমানবিক ঘটনা ঘটে যেটা তোমরা ভাবতেও পারবে না। আজকের এই পডকাস্টে তোমরা দারুণ দুটো ঘটনা শুনতে চলেছ, তাই তোমরা ঘটনাটা শেষ পর্যন্ত শোনো। দেখবে যখন মিডিল পয়েন্টে তোমরা যাবে ঘটনার, তখন তোমাদের সত্যি সত্যি বলছি ভয় লাগতে চলেছে। তো চলো আর কথা বাড়াবো না, একদম সরাসরি চলে যাব পডকাস্টে। হ্যালো জ্যাক, বলো কেমন আছো? ভালো আছি। আচ্ছা, আমি তো শুনলাম তোমার সম্বন্ধে তুমি নাকি খুব ভালো ক্রিকেট খেলো। ভালো ক্রিকেট খেলি, ফুটবল খেলি। আচ্ছা আচ্ছা, তো তোমার সাথে আমার যেটা মানে আমি যে ঘটনাটা তুমি আমাকে বলেছিলে, সেটা খুব ছোট বয়সে তুমি স্ট্রাগল করছো, তারপরে তুমি ওই ক্যাটারিং এ গিয়েছিলে সেই কারণেই। সেখান থেকে আসার পথে তোমার সাথে একটা ভৌতিক ঘটনা ঘটেছিল, যেটার ফলে পুরো তোমাকে নাড়িয়ে দিয়েছিল যাকে বলে, একদম তাই তো? তো তুমি সেই ঘটনাটা একদম প্রপার প্রথম থেকে, মানে কবে গিয়েছিলে, কিভাবে শুরু হলো বিষয়গুলো, সে একদম শুরু থেকে একদম আমাদেরকে বলো, আমরা শুনবো। ঠিক আছে? ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, আমি ক্যাটারিং করতে গেছিলাম, ঠিক গ্রীষ্মকাল ছিল তখন। তো ক্যাটারিং এ গেছিলাম আমার বাড়ি থেকে কিছুটা দূরে, হয়তো 5-6 কিলোমিটার দূর হবে। তো ক্যাটারিং করা হয়ে যাওয়ার পর বাড়ি ফিরবার সময় তখন আমার বন্ধুগুলো আমাকে মাঝপথে নামিয়ে দিয়ে, যেখানে আমাদের এখানে স্টেট ব্যাংকের গলি আছে, সেই জায়গাতে নামিয়ে দিয়ে চলে যায়। মানে বন্ধুরা বলতে মানে তুমি বন্ধুদের সাথে গিয়েছিলে? হ্যাঁ, আমরা 5 জন গিয়েছিলাম, ঠিক আছে, একটা বাইকে। ওরা বাইকে, ওদের বাড়ি অন্যদিকে, আমার বাড়ি অন্যদিকে। আমি একটা আমার মেন লাইন দিয়ে চলে আসি, আর ওরা সাইড দিকে চলে যায়। আচ্ছা। তো আমাকে স্টেট ব্যাংকের গলির সামনে নামিয়ে দেয়। আমি বললাম যে ভাই চল না, একটু ছেড়ে দিবি, অনেক রাত হয়ে গেছে। তো তখন সামথিং 11টা বাজছে। তো ওরা বললো যে ভাই আমাদেরকেও তো অতটা যেতে হবে, ওদের বাড়ি হচ্ছে গনগনির দিকে। আচ্ছা। ওরা বললো তুই চলে যা না, চাপ নেই, কি চলে ফোন করবি। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে তাহলে আই। তো আমি ক্যাটারিং থেকে কিছু খাবার সংগ্রহ করে নিয়ে এসেছিলাম। খাবার বলতে যেমন ছিল আমার কাছে কিছু মিষ্টি ছিল, আর কিছু হচ্ছে আমার কাছে চিকেন ছিল। তো চিকেনটা আমি একটা বালতিতে নিয়েছিলাম, আর মিষ্টিগুলো গ্লাসের ভিতরে নিয়েছিলাম। বালতিতে মানে এত চিকেন? হ্যাঁ, চিকেনটা অনেকটাই পেরেছিল। যাদের বিয়ে বাড়িতে গেছিলাম তারা বলেছিল আমরা ফেলে দেবো কেন, তোমাদের ওখানে যদি কোনো গরিব মানুষ থাকে তাদেরকে ডোনেট করে দিই বা খাইয়ে দেবো। আচ্ছা। তো ওরা বললো ঠিক আছে। আমি তখন বললাম ঠিক আছে, তাহলে আমাদের ওখানে অনেক মানুষ আছে যারা এখনো খেতে পায় না, তাহলে তাদেরকে আমি সকালে না হয় দিয়ে দেবো, আমাকে দিয়ে দাও। আমি আর একটা ছেলে নিয়েছিলাম। তো এই রাস্তা দিয়ে আসার মধ্যে আমি একাই পড়ি, যে রাস্তা দিয়ে আমি আসতে চাইছি, যেটার সঙ্গে আমার ভৌতিক ঘটনা ঘটে গেছে। তো মাংসটা আমি বালতিয়ে নিয়েছিলাম, আর মিষ্টি ওই 10 পিসের মতো মিষ্টি ছিল, 2টো গ্লাসে নিয়েছিলাম, বড় গ্লাসে। তো সেই ক্ষেত্রে আমি মিষ্টিটা নিয়ে আমাকে ব্যাংকের গুলির সামনে নামিয়ে দেওয়া হয়, মাংস আর মিষ্টি নিয়ে। তো আমি কিছুটা হেঁটে আসার পর আমার কি মনে হয় জানি না, আমি প্রত্যেক দিন সোজা রাস্তাতে হেঁটে আসি, কিন্তু সেদিন মনে করলাম আমি একটু ঘুরে ঘুরে যাব। যে জায়গাটা হচ্ছে ভৌতিক ঘটনা, সেই জায়গাটার নাম হচ্ছে আমাদের স্কুল ঘর বলে জায়গাটার নাম। আচ্ছা। একটা স্কুল ঘর আছে আমার বাড়ি থেকে কিছু না পিছনে, স্কুল ঘর আছে। সেই রাস্তাটা একটু শর্ট হয় বাড়ি যেতে। তো সেই ক্ষেত্রে আমি ঘুরে ঘুরে এসেছিলাম। তো এসে আমি কিছুটা, আমি যখন আসি তখন আমি ফোনটা একবার চেক করেছিলাম আমার ফোনে। তো তখন আমার ফোনে 98% চার্জ ছিল। আচ্ছা। তো 98% চার্জ ছিল, প্লাস হেডফোনও ছিল। তো আমার কি মনে হলো, আমি হচ্ছে একবার ফোনটা চেক করে দেখি যে আমার ফোনে কি আছে না আছে। ঘাঁটতে ঘাঁটতে আসছিলাম, কিছুটা আসার পর আমার বাড়ি থেকে ফোন আসছে যে কোথায় রে, বাড়ি আসবি না? আমি বললাম হ্যাঁ মা, আমি চলে এসেছি, আমি কিছুটা আগেই আছি, আমি বাড়ি যাচ্ছি। তো সেটা বলার পর আমি ফোনটা পকেটে ঢুকিয়ে দিই, গানও শুনিয়ে দিয়ে ঘাটা বন্ধ করে দিই, যেহেতু আমি বাড়ির সামনে অলরেডি চলে এসেছি। আমার ওখান থেকে বাড়ি আর সামথিং 1 কিলোমিটার। ওকে। তো সেই ক্ষেত্রে আমি ফোনটা পকেটে ঢুকিয়ে দেওয়ার পর আমি এগোতে থাকি। এগোতে থাকতে থাকতে মাঝ রাস্তায় কতগুলো কুকুর আমার পিছনে লাগে। 3-4টা কুকুর ছিল। সেগুলোকে আমি ইগনোর করি। কেমন ইগনোর করি বলতে, তারা ভুগছিল হয়তো, আমার কাছে চিকেন আর মিষ্টি ছিল, তো ওই কারণে হয়তো ভুগছিলাম, সেই জন্য ইগনোর করি। আমি কিছু মনে করিনি যে ওখান থেকে যে আমার ভৌতিক ঘটনা শুরু হয়েছে, সেটা আমি ভাবতে পারিনি। তো ঠিক আছে, আমি রাস্তা দিয়ে বেরিয়ে আসছি।
পেরিয়ে আসছি তো হঠাৎ একটা বাঁশ বন আছে। তো বাঁশ বনে আমি অলরেডি বাঁশ বনে মানে সামনাসামনি থেকে কিছুটা আগে আছি, বাঁশ বনটা আমার থেকে একটু কিছুটা আগে আছি, মানে ক্রস করব, ওটা ক্রস করে আমার বাড়ি। ঠিক আছে, তো ক্রস করার আগে পিছন থেকে কোনো এক ব্যক্তি আমাকে ডাকছে, কোথায় যাবি? প্রথম রেসপন্স কিছু দিইনি, যে কোথায় যাব না যাব, কে ডাকছে কিছু না, আমি ইগনোর করে এগিয়ে যাই। কিছুটা আগানোর পরে বলছে, কি রে আমাকে দিবিনি? আমি বললাম, কে বলছো তুমি? আমি তোমাকে চিনি না, জানি না, তোমাকে কি দেবো? বলছে, তুই আমাকে কি দেখতে পাচ্ছিস না, না আমাকে চিনিস না? আমি বললাম, না আমি তোমাকে দেখতে পাচ্ছি না, চিনিও না। বলছে, তোর কাছে বিড়ি আছে, একটা বিড়ি দেওয়া যাবে? আমি হয়তো ভাবছি তাহলে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড হবে, হয়তো গ্রীষ্মকালে রাত ছাদে ফাদে ঘুমোচ্ছে হয়তো। তো সেই ক্ষেত্রে আমি কতটা করিনি। কিছুক্ষণ পরে সন্দেহ লাগে যে এত অন্ধকার থেকে কার আওয়াজ আসতে পারে, কে হতে পারে বা কেই বা আছে। নিয়ে তো আমি সেটা বললাম যে হ্যাঁ তুই আয়, এসে নিয়ে যা, আমি এখানে আছি, নিয়ে যা। তো আমি নাকি শুনেছি অনেক ক্ষেত্রে যে বিয়ে বাড়ি থেকে খাবার টাবার নিয়ে এলে বা কোনো কিছু খাবার কাউকে দিতে গেলে সেগুলোকে এঁটো করতে হয় বা থুতু ছিটাতে হয়। তো সেটা আমি কোনোদিনও শুনেছি, হয়তো কোনোদিন করিনি, আর সেটা আমার মিস্টেক ছিল, আমি করিনি। আমি ওখানে দাঁড়িয়ে আছি দিয়ে বলছি, বেরিয়ে আয়, নিয়ে যা। আর আমি এমনিতেও বিড়ি টিড়ি এসব কোনো নেশাও করি না, কিছুই করি না। তো আমি বলছি, আমার কাছে বিড়ি নেই, আমার কাছে দেওয়ার মতো কিছু নেই। দিয়ে বলছে, তুই আমাকে ভুলে গেলি এত সহজে, চিনতে পারছিস না? আমি বললাম, না চিনতে পারছি না, তোকে দেখতেই পাচ্ছি না, তো চিনবো কিভাবে? তো সেই ক্ষেত্রে আমি কিছুক্ষণ ওখানে হোল্ড করার পরে আমার যে হাতে বালতিটা ছিল, সেই বালতিটা হঠাৎই আমার হাত থেকে পড়ে যাওয়ার ফলে আমি মাংস যে চিকেনটা ছিল, সেই চিকেনটা ছল্লি হয়ে যায়, মানে রাস্তাতে পুরো ছল্লি হয়ে যায়। ছল্লি হয়ে যাওয়ার কারণে আমি সেটা তুলার চেষ্টা করেছিলাম। ঠিক আছে, আমি কোনো কিছু তুলে নিয়ে আসার চেষ্টা করেছিলাম, যে এটা হয়তো পড়ে গেছে, কোনো বাই মিস্টেক আমার হাত থেকে পিছলে গেছে। তেল জিনিস তো পিছলে যেতেই পারে, মিষ্টি রস আরে ছিল। তো যখনই আমি চিকেনটা তুলতে যাই, তখনই আমার সঙ্গে একটি অদ্ভুত ঘটনা ঘটে যায়। অদ্ভুত ঘটনা বলতে, চিকেনটা ওখানে নেই, আগের দিকে বার এগিয়ে যাচ্ছে। যত আমি এগোচ্ছি ততটাই এগিয়ে যাচ্ছে, আরো এক পা এগাচ্ছি, আরো এগিয়ে যাচ্ছে। তো আমি ভাবলাম, মানে চিকেনের বালতিটা? হ্যাঁ, বালতিটা, চিকেনটা পড়ে গিয়েছিল, বালতিটার থেকে পড়ে গিয়েছিল, মানে পড়লে চিকেনটা তো মানে অনেকগুলো চিকেন ছিল, অনেক ছিটকে গেছিল। হ্যাঁ, আচ্ছা। তো আমি যতটা এগোচ্ছি ততটা এগিয়ে যাচ্ছে, মানে ওর যে এরিয়া আছে না, যেটাকে বলা হয় একটা সবারই এরিয়া থাকে, কোনো মানুষ, ভগবান, এই যে যেমন সন্ন্যাসী, সবারই একটা এরিয়া হয়। এরিয়াতে কোনো কিছু খারাপ জিনিস করা চলে না, বা কোনো কিছু করাও চলে না। তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলাম যে আমি কি ভুল দেখছি, না এটা আমার চোখের ভিমরি, যে আমি যত এগিয়ে যাচ্ছি তত জিনিসটা এগিয়ে যাচ্ছে। আমি দেখলাম, আমি দেখতে দেখতে হঠাৎ পিছন থেকে কে যেন আমাকে চড় মারে, আমি বুঝতে পারিনি। চড় মারে বলতে হঠাৎই ফ্যাটাস করে একজন চড় মারে। আমি বললাম, আমি ঘুরে দেখি কেউ কোথাও নেই। এরপরে আমার আতঙ্ক লেগে গেছে, আমি এরপরে না পাচ্ছি বাড়ির দিকে ছুটে যেতে, না পাচ্ছি আগের দিকে এগাতে। এরপরে আমি কন্টিনিউ চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকি। আমি যখন কাউকে ফোন করব, ফোনটা পকেট থেকে বার করার চেষ্টা করি, বার করে দেখি আমার ফোনটা নট রিচেবল, অনলি ফর সুইচ অফ হয়ে গেছে। অথচ আমি তার আগে ফোনটা 98% চার্জ রেখে আমি ওইদিকে এসেছি। আচ্ছা। তো সেই ক্ষেত্রে তখন চিকেনটা যখন এরকম এগিয়ে যাচ্ছে, যে ফোনটা আমার সুইচ অফ হয়ে গেছে, তখন আমার কিন্তু মনে আর কোনো বল নেই, বা আমি কোনো কিছু করব তার কোনো সাহস আমি পাইনি, কিছুই পাইনি। আমি শুধু দাঁড়িয়ে আছি। সামনে একটি জাম গাছ ছিল, কালো রঙের বড় জাম গাছ ছিল। সেই জাম গাছের উপর থেকে বলছে, কি রে, বললাম দিলি না তো, পড়ে গেল দেখলি? আমি বলছি, আচ্ছা বাবা তুমি কে বলো তো, আমার সাথে এরকম দুর্ঘটনা এরকম করছো কেন? তুমি কে, আমাকে দেখাও তুমি কে, আমি তোমাকে চিনি কিনা। তো আমার এক বন্ধু ছিল, আমার ক্লাসমেট, আমরা রামকৃষ্ণ মিশনের স্কুলে পড়তাম। সে বন্ধুটি নাম হচ্ছে দীনেশ সাউ, যে ছিল তার ভাইয়ের নাম ছিল ধান সাউ। সেই ছেলেটা একদিন দুর্ঘটনার কারণে রেল লাইনে গড়ি উড়াতে যে মারা যায়। ঠিক আছে, আমার তখন মানে প্রচুর শরীর খারাপ। যখন যেদিনে মারা যায় তার 3-4 দিন আগে থেকে আমার প্রচুরই জন্ডিস। আমি ঘড়ি উড়োতেও যাইনি, আর আমাকে মা বেরোতেও দেয়নি। তো হঠাৎই একদিন আমার কাছে
মানে দেখি পাশের বাড়ির থেকে একটু দূরে বাড়িটা, তার কান্নাকান্নাই শুরু হয়েছে। তো আমি ভাবি যে কি ব্যাপার না ব্যাপার, তখন বাড়িতে এসে মা বলে যে এরকম মারা গেছে। আমি বললাম কি করে, পুরো ঘটনা আমি শুনলাম। শোনার পরে আমার কিছুটা হলেও ভয় হয়েছিল বা কিছুটা হলেও কষ্ট পেয়েছিলাম, যেহেতু ক্লাসমেট ছিল আমার। ওই দুর্ঘটনার পর থেকে আমি কিছুদিন বাড়ি থেকে বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, পুরোটাই বেরোনো বন্ধ করে দিয়েছিলাম, পুরোপুরি টোটালি নিজেকে লুকিয়ে নিয়েছিলাম যেটাকে বলা হয়। আচ্ছা। দিয়ে আমার ওরকম হওয়ার পর দিয়ে আমি ওকে জিজ্ঞেস করছি বারবার কন্টিনিউ যে তুমি কে, তুমি আমাকে দেখা দাও বা কি বলছো বলো। বারবার আমাকে একটা কোশ্চেনই করছে, তোর কাছে বিড়ি আছে? আবার জিজ্ঞেস করি, রিপিট একটা কথা, তোর কাছে বিড়ি আছে? আমি অথচ বিড়ি খাই না, কিছুই নেই আমার কাছে, কিন্তু আমাকে বিড়ি চাইছে। ঠিক আছে, হঠাৎই একটা কুকুর, কোথাও কিছু ছিল না, কোনো কিছু ছিল না, প্রায় বাজছে 12:25-30, হঠাৎ একটা কুকুর এসে খাবারটা চাটে। কোথা থেকে এসছে, কোথায় এসছে, কি এসছে তা জানি না। খাবারটা কোথায় পেলো, মানে ওই যেগুলো নিচে পড়েছিল সেগুলো? হ্যাঁ, যেখান থেকে যেটা, মানে আমি যতবার এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে যাচ্ছে কুকুরটা সেই যে খাবারটাই এসে চাটে। আমি কুকুরটাকে খেতে দেখছি, কিন্তু খাবার শেষ হচ্ছে না। কুকুরটা খাচ্ছে কিন্তু খাবারটাই শেষ হচ্ছে না। ঠিক আছে, তো আমি দেখতেই থাকি। মানে তুমি কতক্ষণ দাঁড়িয়ে দেখেছিলে যে খাবারই শেষ হচ্ছে না? কমসে কম ছিলাম 1 ঘন্টার মতো, সামথিং টাইম পেরিয়ে গেছে, আমার কোনো জ্ঞান নেই। মানে আমি কোনো সজ্ঞানে নেই, আমি দেখতে পাচ্ছি যে এই ঘটনাগুলো ঘটছে, আমি সেগুলো বুঝতে পারছি যে এরকম এরকম হচ্ছে, কিন্তু আমি কিছু করতে পারছি না। আর আমার অতটা নেই এসব দিক থেকে। তো কুকুরটা খাচ্ছে, খাবারটা চাটছে, দেখতেই পাচ্ছি আমি। কিন্তু কিছুক্ষণ পরে কুকুরটা চেটিয়ে যেতে যেতে দেখছি হঠাৎই ছুটে দেয়। দৌড় দেয়? হ্যাঁ, দৌড় দেয়, কিছু একটা দেখে ছুটে দেয়। তো এমনই ছুটে দেয়, সে আর পিছন ঘুরে দেখাও নি যে কি ব্যাপার না ব্যাপার। ঠিক আছে, আমি তখন একটু আতঙ্কিত আরো বেশি হলাম যে কুকুরটা এভাবে ছুটলো কেন, কিসের জন্য ছুটলো, কোন দিকেই বা গেল। কুকুরটা ছিল পুরো কালো রঙের। ঠিক আছে, এমনই ছুটে দিয়ে বেরিয়ে যায় যে আমি তাকে দেখতেও পাইনি বা কিছু বুঝতে পারিনি যে ছুটলো কেন, সেটা আমি খুঁজেও পাইনি। কিন্তু কিছু একটা দেখে ছুটেছে, এটা আমার ফিলিংসে লেগেছে যে একটা কিছু জিনিস দেখে ছুটেছে। তো হঠাৎ আমার যে এই জ্যাকেট বলে একটা থাকে না, যে চেন দিয়া জামা হয় না, সেই জামার চেনটা ধরে টানে, যাবি নাকি আমার সাথে? মানে তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তোমার জ্যাকেটে চেন ধরে টানছে। হ্যাঁ, টানছে। আমি বলছি যাবো তুমি কে, তোমাকে দেখতে পাচ্ছি না, অদৃশ্য জিনিস আমার চেন টানছে। আমি এরপরে ভেবে নিয়েছি আমি ছুটে দেবো, যেদিকেও ছুটে দেবো, এরকম আমার সিদ্ধান্ত হয়ে গেছে। আমি বাড়ি থেকে শুনেছিলাম ছোটবেলায় বাবার মুখে, বাবা হয়তো পুরোহিত ছিলেন, যে কোনোদিনও যদি কোনো কিছু খারাপ জিনিসের মুখে পড়িস বা কোনো জিনিস যদি কোনোদিন দেখে ফেলিস, তো কোনোদিনও ছুটবি না, আর পিছন দিকে ঘুরে ছুটবি না, কমসে কম সামনের দিকে এগিয়ে যাবি তাও ঠিক আছে, কিন্তু পিছন দিকে ছুটবি না। তো সেই ক্ষেত্রে আমি আরো সামনের দিকে এগাতে থাকি, যেটা চিকেনটা পড়েছে সেদিকে এগাতে থাকি, যা হবে দেখা যাবে। ঠিক আছে, তো এগাতে যত থাকছি তত আমাকে টানতে থাকছে। আমি তো কিছু বুঝতে পারছি না, আমি বারবার কোশ্চেন করছি কিন্তু উত্তর আসছে না। তখন কোনো উত্তরই আমাকে দিচ্ছে না। একটা ঠান্ডা শীতল হাওয়া আমার কিন্তু কানের সাইড দিকে চলে গেল। একদমই ঠান্ডা শীতল হাওয়া, গরমকালের ওই হাওয়া দিয়া অসম্ভব, যেটাকে বলা হয় এসির হাওয়া। একটা শীতল হাওয়া কানের সাইড দিয়ে পেরিয়ে গেলাম, শুনতে পেলাম স করে, কিন্তু বুঝতে পারলাম যে একটা পেরিয়ে গেল, কিন্তু কি পেরিয়ে গেল সেটা কিন্তু আমি লক্ষ্য করিনি বা আমি দেখতে পাইনি। আমার হাড়ের আমার যে মেরুদণ্ড থেকে, সেখান থেকে একটা হালকা ঠান্ডা ঘাম বেরিয়ে গেল। ঠিক আছে, তো তখন যখন ওটা পেরিয়ে যায়, তখন আমি দেখতে পাই অনেকটা দূরে একটা আবছা, একদম আবছা, পুরো ক্লিয়ার নয়, পুরো কিছু বুঝাচ্ছে না, কিন্তু বুঝাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে দেওয়ালের আবছাটাতে, বুঝাচ্ছে কেউ একজন দাঁড়িয়ে আছে। আমি সেটাকে অনেকক্ষণ ধরে দেখি, সে আমার দিকে দেখি কন্টিনিউ দেখে হাসছে। আমি বলছি অবাক ব্যাপার তো, কে এত রাত্রে কে হতে পারে, বা আমাকে দেখেই বা হাসছে কেন? ঠিক আছে, আমি কিন্তু ওর পুরো শরীরটা দেখতে পাচ্ছি না, জাস্ট একটুই দেখতে পাচ্ছি, যে সে কিন্তু হাসছে, তার কিছু একটা আনন্দ লাগছে বা কিছু একটা জিনিস পেয়ে যাচ্ছে। অনেকটা সাহস করে আমি এগিয়ে যাই। ঠিক আছে, কিছুটা এখানোর পরেই দেখি সেই আবছাটা নেই, আমার এখান দিয়ে নেই, ও যে জায়গায় ছিল সেই জায়গায় নেই। ঠিক আছে, আবছাটা নেই। তখন আমি চারদিকে পিছন ফিরে দেখি, চারদিকে ঘুরে দেখি, কিন্তু কেউ কোথাও নেই। ঠিক আছে,
আমি চারদিকে খোঁজাখুঁজি করার পর যখন কাউকে না দেখতে পাই, তখন আমি আরো আগের দিকে এগিয়ে যাই। কিন্তু ওই যে ছায়াটা আমাকে ভুল পথে নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমার জ্ঞান নেই। আচ্ছা। সেটা আপাতত একদম আমার জ্ঞান নেই। ঠিক আছে, আরো এগিয়ে এগোতে থাকি। এগিয়ে গিয়ে আমি যে মোড়ে ছিলাম, সেই মোড়ের থেকে কিন্তু আমাকে নিয়ে গেছে রেল লাইন সাইডে, যেখানে একটা শিমুল গাছ আছে। শিমুল গাছে কোনোদিনও ফুলও ধরে না, কোনোদিনও পাতাও গজায় না, কোনোদিনও কিছু হয় না, অথচ গাছটা জ্যান্ত, কোনোদিন গাছটা কাটা হয় না। আজও ওই গাছটা ওখানেই আছে। আচ্ছা। আর ওই বডিটা ওখানেই পাওয়া গেছিল। ঠিক আছে, তো যখন আমি আমার হালকা জ্ঞানটা ফিরে যে আমি কোথায় আছি বা কি করছি, তখন দেখি যে আমি একটা সুনসান চারদিকের মাঠ, কেউ কোথাও নেই, একটা মাঠের মাঝে আমি দাঁড়িয়ে আছি। কিন্তু কি, চারদিক থেকে কিছু একটা আওয়াজ আসছে, কেউ আমাকে ডাকছে, কেউ না কেউ আমাকে ডাকছে যে আয় আমার দিকে, এইভাবে ডাকছে। কিন্তু কোথার থেকে ডাকছে, কোন জায়গাটা ডাকছে আমি কিন্তু বুঝতে পারছি না। কিন্তু চারদিকে আমি অন্ধকার দেখতে পাচ্ছি আর ঝিঝি পোকার শব্দ। ঠিক আছে, হঠাৎ কটা বাজবে আমি বলতে পারছি না, আমার ফোন অন ছিল না। কিন্তু একটা ট্রেন পেরিয়ে গেল। ট্রেনটা পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে একটা মারাত্মক আওয়াজ আসে, যেটা মানুষের কাটা হলে বা কিছু হলে যে একটা লাস্ট চিল্লা আসে না, চিল্লানিটা আসে, সেই চিল্লানি আওয়াজটা একটা শুনতে পেলাম। ঠিক আছে, শুনতে পেয়ে আতঙ্ক আরো বেড়ে গেল। যেখানে আমার এখানে তো দূরের কথা, আমি লড়ার ক্ষমতা আমার নেই। ঠিক আছে, ট্রেনটা যেই পেরিয়ে গেল, চারদিকে আবার সেই সুনসান হয়ে গেল। আমি কিছুক্ষণ পরে একটা পচা দুর্গন্ধ গ্যাস পাই, একদম যেটাকে বলা হয় লাশ পচানো যে গ্যাস হয়, সেই গ্যাসটা শুনতে পাই। আমি শুনতে পাওয়ার পর আমি কিছুটা অনুভব করি যে এখানে কিছু একটা মারা গেছে, ও কুকুর, সাপ, বাচ্চা যা হোক মারা গেছে। কিন্তু আদৌ জানি না আমার সামনে বডি পড়ে আছে, লাশ, যেটাকে বলা হয় লাশ, ডেড বডি, সেটা আজ থেকে প্রায় 3 বছর আগে মারা গেছে। সেই লাশ, সেই বডি আমার সামনে পড়েছে, সেটা আমার কিন্তু কোনো জ্ঞান নেই। যখন তুমি দেখতে পাচ্ছ? আমি দেখতে পাচ্ছি পরে, এখনো অনেক বাকি, পরে দেখতে পাচ্ছি যখন লাস্ট টাইম আমার আমাকে পরে ও ডিফিনেটলি আক্রমণ করবে। আচ্ছা, ওর এরিয়া আমি চলে এসেছি। আচ্ছা, তো হঠাৎই একটা কুকুরের বিকট আওয়াজ, যেটাকে বলা হয় কানে নেওয়ার মতো নয়। অনেক রকম অনেক কিছু ডাকছে, কেউ কখনো পেঁচা ডাকছে, কখনো কুকুর ডাকছে, কখনো বিড়াল ডাকছে, কিন্তু কেউ কোথাও নেই। পুরো চারিদিকে অন্ধকার, কেউ কোথাও নেই। কিন্তু আমি একটা জিনিসই ফলো করছি, যে আমি এইভাবে এই জায়গায় দাঁড়িয়ে থেকে কি করব বা কোথায় হাঁটবো। আমার পকেটে ম্যাচিস খাড়িও নেই যে আমি আগুন জ্বালাবো, ফোনে চার্জ নেই যে আমি টর্চ জ্বালাবো। আমি ওই জায়গা থেকে বেরাবো কিভাবে? ওখানে একটা মারামবুরুদের আদিবাসীদের যে পুজোটা হয় না, সেই পুজোর একটা মন্দির ছিল, যেটাকে বাতা ফেরা দিয়ে ঘিরা ছিল। হয়তো জীবনে ওই জিনিসটা আমার জীবনটা ফিরিয়ে দিয়েছে। যখন আমাকে ওরকম কুকুর বিড়াল লাগতে থাকে, কিন্তু আমার মনে আদৌ সাহস নেই যে আমি কোথায় আছি বা কি করছি, কিছু বুঝতে পারছি না, কিন্তু আমার সঙ্গে কিছু ঘটনা ঘটে যাচ্ছে। হঠাৎই আমার কানের সামনে এসে ফিস ফিস করে বলে, এরপরে কোন দিকে যাবি? এটা আমি শুনতে পাই, স্পষ্ট ভাবে শুনতে পাই যে আমার কানের সামনে কেউ একজন এসে বললে, এরপরে কোন দিকে যাবি। কে বলছে সেটা আমি জানি না। সঙ্গে সঙ্গে ফ্যাটাকসে ঘুরে দেখি, কিন্তু কেউ কোথাও নেই, শুধু ঝিঝি পোকার আওয়াজ এভাবে আমাকে শুনতে পাচ্ছি। কিন্তু কে যে কথাটা বললো সেটা আমি কিন্তু জানি না, কিন্তু আমি বুঝতে পারছি আমি কোনো একটা কিছু খারাপ জায়গায় এসে পৌঁছে গেছি। আর ওই মাঠটাতে আজ কেন, এখনো পর্যন্ত ওই মাঠটাতে এখনো ভয়ানক ঘটনা ঘটে থাকে, আজও ঘটেছে, ঘটতেই চলেছে। ঠিক আছে, আচ্ছা। তো আমি আরো কিছুটা আগের দিকে এগিয়ে যাই। হঠাৎ একটা জিনিসে হুজুট খায়। তো যখন হুজুট খাই, তখন আমার একটু ছাতিটা ধরাস করে উঠে, যে কি জিনিস হতে পারে এত নরম, যেটাতে আমি হুজুট খেলাম। টর্চ নেই, কিছু নেই, কোথাও কিচ্ছু নেই, কিচ্ছু না, কিসে হুজুট খেলাম? যখন আমি নিচে নুয়ে হাত দিয়ে যখন আমি খুঁজছি, তখন মাথা কাটা বডিটা, শুধু অনলি ফর বডিটা, দুটো হাত দুদিকে ছড়িয়ে আছে, আর শুধু বডিটা, সেখানে শুধু হাত দিলে হাত ঢুকে যাচ্ছে, সেই রকম বডি। ঠিক আছে, ওখানে সঙ্গে সঙ্গে আমি
ওটা ইয়ে করার পর চিল্লিয়ে দিই জোর রকম। চিল্লিয়ে দেওয়ার ফলে কিন্তু আমার তো শোনার মতো কেউ নেই, তো আমি ফাঁকা মাঠে, আমার হেল্প করবে বাকি। এরপরে আমি সিধা রান মারতে থাকি, সিধা রান মেরে দিয়েছি। ঠিক আছে, ওই জায়গায় আমি আর দাঁড়িয়ে থাকতে পারিনি বা আমার সাহসে কুলায়নি, আমি সিধা রান মেরে দিয়েছি। রান মেরে দেওয়ার ফলে আমি একটি এমন জায়গায় যে দাঁড়িয়েছি যেটি শিমুল গাছের নিচে। আচ্ছা, আমি নিজেও জানি না আমি কোন দিকে ছুটছি, আমি নিজেও জানি না কোন রাস্তায় আমি যাচ্ছি, আমার বাড়ি বা কোন দিকে আমি সেটাও জানি না। ঠিক আছে, কিন্তু আমি শিমুল গাছের নিচে যেয়ে পৌঁছেছি। হয়তো ভেবেছি আমার জীবনে আমি রক্ষা পেয়ে গেলাম, কিন্তু না, এখনো অনেক বাকি, এখনো অনেক বাকি। আচ্ছা, গাছের উপর থেকে একটা সরসর করে আওয়াজ পাই। কি গাছ আমি কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু বুঝতে পারছি না কখন, আমার বুঝার সময় নেই, আমার গাছটা কি দেখার মতো আমার সাহস নেই, কিন্তু সরসরানি একটা আওয়াজ পাচ্ছি, কিন্তু কিসের আওয়াজ আমি তাও জানি না। সরসর করে একটা কি নামলো, নামার পর চারদিকে ঘুরলো, আমার চারিদিকে ঘুরলো, কিন্তু আমাকে কিছু করলো না। আমি অনেক হাঁপিয়ে গেছি, বারবার নিঃশ্বাস নিচ্ছি আর নিঃশ্বাস মানে দম নেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমি দম নিতে পারছি না। তো আমার প্রায় হার্টবিট বেড়ে যাচ্ছে আরো। কি নামলো, কি ঘুরছে আমি তা জানি না, কিন্তু হঠাৎই আমাকে পিছন থেকে ঠোকা দেয় না, কপারে ঠোকা, ওরকম ঠোকা দিল। কিন্তু ঠোকা যে দিল, কিন্তু ঠোকাটা দেওয়ার পর যখন ঘুরে দেখি সেই বডিটাই আমার কাছে, যে বডিটা আমি কিছুক্ষণ আগে ওখানে দেখে এসেছি, সেই বডিটা আমার পিছনে দাঁড়িয়ে আছে। সেই বডিটা আমার পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু সেই বডিটা যে দাঁড়িয়ে আছে তার কিন্তু কোনো গলা নেই, যে হাত দু বাহু দিয়ে আমাকে ঠোকা মেরে ডাকছে এবং সে চাইছে যে তুই আমার আরো সামনে আয়, আমার এরিয়াতে আরো আয়, যাতে আমি তোকে পুরোভাবে নিশ্চিষ্ট করতে পারি। কিন্তু আমি যে ব্রাহ্মণ ছেলে, সেটা তো ও হয়তো ভালো করে জানতো কিনা জানি না, কিন্তু আমি হয়তো মন্ত্র বলতে শুধু একটা মন্ত্র জানতাম, সেটা হচ্ছে গায়ত্রী মন্ত্র, আদার্স কিছু মন্ত্র আমি জানতাম না। যখন টোকা মেরে আমি পিছন দিকে ঘুরে দেখি, তখন আমার কোনো আর মানে কিছু নেই জীবনে, আমার কিছু নেই, মানে সব শেষ, ভেবে নিয়েছি বাস আমার আজই শেষ, আর কিচ্ছু নেই। হঠাৎই দেখি ফোনটা ভাইব্রেশন হয়, সঙ্গে সঙ্গে ফোনটা বের করে দেখছি 1:25, কাউকে কল করার আগে টাইম দেখছি 1:25 বাজে, রাত 1:25। আচ্ছা, তুমি কখন এসেছিলে ওখানে? কোনখানে? ওইখানে, মানে যখন তোমাকে ছেড়ে গিয়েছিল তখন কটা বাজে? 11টা টু 1:25, 1:25, 2 ঘন্টা 25 মিনিট অলরেডি হয়ে গেছে। কিন্তু আমি তাও জানি না যে আমার বাড়ির রাস্তা কোনটা। হঠাৎই আমি কাউকে ফোন করতে যাবো বা কিছু করতে যাবো, ফোনটাই জাস্ট অন হয়েছে বাস, আর কোনো কিছু ওয়ার্ক করছে না, কিন্তু টাইম আমি দেখতে পাচ্ছি। ফোনটা যে বারবার প্যাটার্নটা খুলছে, সেই প্যাটার্নটা কিন্তু রিকভারি হচ্ছে না, প্যাটার্ন খুলছে না, কিছু করছে না, মানে কোনো রকম কাজই করছে না, ফ্ল্যাশও জ্বলছে না। ঠিক আছে, তো ওই বডির সামনে যখন দাঁড়িয়ে আছি, তখন একটা দুর্গন্ধ গ্যাসটি মুখের মধ্যে আসে, আমি সঙ্গে সঙ্গে বমি করে দিই, ক্যাটারিং যা খাবার খেয়েছিলাম বমি করে দিই। বমি খাওয়ার পরে আমি আরো দুর্বল হয়ে যাই। বমি করলে তো মানুষ বসে যায় না, বসে যাওয়ার ফলে ওই যে বডিটা কিন্তু আমাকে ধরার চেষ্টা করেছিল, মানে ওই বডিটা তখনই আমাকে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু বাই চান্স আমি সেই জায়গায় হট করে উঠে গেছিলাম, তাই বডিটা কিছু করতে পারেনি, বা হয়তো কিছু একটা শক্তি ছিল না যেটার জন্য আমাকে আক্রমণ করতে পারেন। ওটা তো লাশ একটা, ওটা কি করে ধরবে? ওটা একটা লাশ বলতে বডিটার যে একটা মানে আকৃতি, যেটা ধরবে না, ওটা তোমাকে তো মানে আরো মানে কি বলবো, আরো তোমাকে তো ভয় খাওয়ার চেষ্টা করবে, তো যেটা তুমি আরো ওখানে হও। যতক্ষণ না তুমি ভয় পাবে, যতক্ষণ না তোমার জ্ঞান হারাবে, তখন তোমাকে আক্রমণ করতে কেউ পারবে না। আচ্ছা, ঠিক আছে, তখন কেউ আক্রমণ করতে পারবে না। কিন্তু কি এমন জায়গায় আমি পৌঁছে গেছি যেখান থেকে বেরিয়ে আসাটা খুবই টাফ। ঠিক আছে, খুবই টাফ, যেখান থেকে বেরিয়ে আসা আমার পক্ষে সম্ভব নয়, ওই কত কম বয়সে। ঠিক আছে, তো আমি প্রায় অনেকটা সাহসী ছিলাম, বা অনেকটা বুকে জোর ছিল, তার জন্য আমি হয়তো বেরিয়ে আসতে পেরেছি। আমি বলবো না আমার খুবই সাহস ছিল, কিন্তু ওই যে শিমুল গাছের তলা থেকে যে একটা ফুল পড়েছিল, সেই ফুলটা কিন্তু সকাল পর্যন্ত আমার হাতে ছিল। ওটাই আমি প্রমাণ দিয়েছিলাম আমার বন্ধুকে যে আমি এখানে কালকে রাতে এসেছিলাম, বা এখানে এসে আমার এরকম ঘটনা ঘটেছে। তুমি তখন অজ্ঞান হয়ে গেছিলে হাতে ফুলটা নিয়ে? হ্যাঁ, অজ্ঞান হয়েছিলাম কোথায়? ওই যে আদিবাসীদের যে মন্দির, সেই মন্দিরের সামনে। যখন আমার গন ফিরে, তখন আমি ঘরে
বাড়ির লোক রাতারাতি খুঁজাখুঁজি করতে শুরু করে। তখন আমি ঘরে, আমার যখন জ্ঞান ফিরে তখন প্রায় বেলা 11টা বাজছে। আচ্ছা। 10:30 11টা বাজছে তখন, ঠিক আছে। তো আমি কিভাবে এসেছিলাম, কোথা থেকে এসেছিলাম তা কিন্তু আর মনে নাই, মন্দিরে কিভাবে এসেছিলাম আমার তাও মনে নেই। আচ্ছা। আমি কিন্তু আমার হাতে একটা ফুল ছিল, এটা আমার মনে আছে, শিমুল ফুল, যেটা গ্রীষ্মকালে ফুটে আর কি। গ্রীষ্মকালে একটা ফুটে না শিমুল ফুল লাল রঙের, ওই ফুলটা কিন্তু ছিল আমার হাতে, সেটা আমি আমার হাতেই ছিল, ঠিক আছে। কিন্তু ওই যে একটা দুর্গন্ধ গ্যাস, ওটা আজ পর্যন্ত আমি ভুলতে পারিনি। আর ওই যাত্রা আমার মনে পড়লে আজও ঘুম হয়, আজও ঘুম হয়। তারপর কিছু হয়নি? আর তারপরে কিছু হয়েছিল বললে আমার মনে নেই, আর কিচ্ছুই মনে নেই সেরকম, আর কিছু মনে নেই, আর কিছু আমার মানে মনেও পড়ছে না সেরকম। তবে আমি এইটুকু জানি যে ওই জায়গাটাতে আমার বাঁচার একটাই রাস্তা ছিল, সেটা হচ্ছে ওই মন্দিরটা। আচ্ছা। ওই জায়গায় মন্দিরটা, কারণ ওটাই এর পরবর্তীকালে আরো ঘটনা ঘটেছিল ওখানে, কিন্তু সেটা 5টি বাগুন দেখে, 5টি মানে যেটাকে তান্ত্রিক বলা হয়, যেমন আমাদের অনেক বিশেষজ্ঞ আছে, যেমন ত্রানার তান্ত্রিক, একটা বড় তান্ত্রিক, সেরকম তান্ত্রিক বাঁকুড়া থেকে 5 জন এসেছিল। 5 জন এসে বলেছিল ওই শিমুল গাছের নিচে একজন ব্যক্তি থাকে, যে ব্যক্তির নাম হচ্ছে সিরেশনাথ না কি নাথ বলেছিল, ঠিক আছে। কিন্তু ওই সিরেশনাথ বলে কেউ ছিল না আমার মন বলে, তো আমি জানিনি কে ছিল, আমি বডি তার মুখ দেখতে পাইনি, কিন্তু একটা হাসি দেখতে পেয়েছিলাম, যেটা আমার জীবনের শেষ হাসি দেখা। তো সেই ক্ষেত্রে তখন আমাদের এখানে যখন সবাই পাড়ায় মিলে দেখতে গেছিলাম যে আজকে ভূত ধরা হবে বা কিছু ধরা হবে, ওই রাত্রিবেলাতে আমাদেরকে গোটা এই যে পাড়াটা আছে না আমাদের এখানে, পুরো পাড়াটাতে কিন্তু সরষা ছড়ানো করেছিল ওই রাত্রিবেলাতে। এখনো পর্যন্ত এই জায়গাতে এমনও কিছু ঘটনা ঘটে যায় যেটা ঘটার নয়, বা ঘটা সম্ভবই নয়। আচ্ছা। ঘটা সম্ভবই নয় বা কিছুই নয়, যে এরকম ঘটনা ঘটে যায়। এখনো পর্যন্ত শিমুল গাছটায় কাটা হয়নি, কারণ কে কাটতে চায়নি। রেলওয়ের লোকরা কি বলে নাকি ওই জায়গাতে অনেক কিছু থাকে, প্রমোদেতে থাকে বা কিছু থাকে, কিন্তু আমি সেটা মানিনি। কিন্তু ওখানে কিছু একটা খারাপ আত্মা থাকে, আমার এটা আমার মনে আছে বা আজও থাকবে, আর পরবর্তীকালে যতদিন বাঁচবে এই কথাটা আমি বলবো, এই জায়গায় আছে, ঠিক আছে। আর স্কুল ঘরে যে কথাটা বলছিলাম আমি, স্কুল ঘর হচ্ছে একটা মানে ডেরা, যেটাকে বলা হয় আড্ডা, আমরা যেমন একটা আড্ডা মারি না, সেরকম একটা আড্ডা। প্রাকৃতিকের মানে প্রচুর রকমের জিনিস ওখানে থাকে, যেটা কাউকে কোনোদিন আক্রমণ করেনি বা কারো ক্ষতি করতে আসেনি, কিন্তু ওখানে জিনিস আছে। একটা মূল গাছ আছে, ঠিক আছে, ওই মূল গাছের মানে একদিন চ্যালেঞ্জ হয়েছিল 3 বন্ধুর, আমি ছিলাম আর 2-1 বন্ধু ছিল, ঠিক আছে। মানে এটা কি ওই ঘটনা হওয়ার পরে না আগে? ওটাই ওর ঘটনা হওয়ার পর। আচ্ছা, ওই ঘটনায় তুমি বাড়িতে আসার পরে আর কোনো সমস্যা হয়নি? হ্যাঁ, বাড়িতে আসার পর একটা সমস্যা হয়েছিল। হঠাৎই ফোন না বাজলো, আমি ফোন ধরে নিতাম, হ্যাঁ আমি যাচ্ছি এখনই রাখ। রাত্রিবেলাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতাম, ঠিক আছে। আমার বাড়িতে আমাকে চাবি দিয়ে রাখা হতো। এরকম ঘটনা হয়ে যাওয়ার পর আমার ফোন না বাজলো, আমি ফোন তুলে বলতাম আমি আসছি, এখনই আসছি। কিন্তু কে ফোন করতো, কে করতো না জানি না, কিন্তু ফোন আমি ফোন ধরতাম, হ্যাঁ আমি যাচ্ছি। ওই ফোনটাই আমার কাছে আমি ইউজ করতাম, আচ্ছা, ঠিক আছে। ওই ফোনটা ইউজ করতাম, ওই ফোনটা বাজার না বাজলেও আমি ফোন ধরে বললাম আমি আসছি, তুই 5 মিনিট দাঁড়া। তুমি বলেছিলে তোমার বাড়ির থেকে তান্ত্রিককে দেখিয়েছিল তোমাকে দিয়ে, ওই ঝাড়ি ছিল তো, ওইটা হয়ে যাওয়ার ঘটনাটা হয়ে যাওয়ার পরই আমাকে নিয়ে গিয়েছিল মেদিনীপুরে যে আমাকে ঝাড়ানো হয়েছিল, তারপর থেকে আমি বেটার আছি। আচ্ছা, যাই হোক, এটা কি বলছিলে বলো। তো এটা হচ্ছে তোমার ওই তো মূল গাছ ছিল, মূল গাছের চ্যালেঞ্জ হয়েছিল। 3 বন্ধু ছিল আমরা, 3 বন্ধুর চ্যালেঞ্জ হয়েছিল, যে ওই মূল গাছের পেরেক পিঠে আসতে পারবে তাকে এই জিনিস খাওয়ানো হবে, ঠিক আছে। তো এই জিনিস যেটা আমরা ফিল্ম মুভিতে দেখে থাকি, এরকম যে শ্মশানে গিয়ে লেবুটা রেখে আয় বা এটা বেঁধে আয়, এরকম টাইপের, যেটা আমরা মুভিতে দেখে থাকি আর কি। তো সবাই বলেছিল না 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 ওখানে যাবো না, বাবা আরে বলে ওখানে ভূত আছে, মূল গাছে ভূত আছে, ওই জায়গায় ভূত আছে, আর বাস্তবই ভূত আছে, সেটা এখনো পর্যন্ত মানে আমরা জানতাম না বা শুনেছি বলে আমরা বিশ্বাস করিনি, বলে আজ ওই দুর্ঘটনা পড়তে হয়েছিল 3 বন্ধুকেই, ঠিক আছে। তো 3 জন মিলে গিয়েছিলাম পেরেক পিটতে না পিটতে, মূল গাছে পেরেক পিটতে। আচ্ছা, তো পেরেক পিটতে গিয়েছিলাম, 3 জনে মিলে পেরেকটা পিটেছিলাম, একটা পেরেককে 3 জনে মিলে পিটেছিলাম, ঠিক আছে। তো
মানে গাছের মধ্যে ঢুকিয়েছিলে তাই তো? হ্যাঁ ঢুকিয়েছিলাম। গাছের মধ্যে যখন ঢুকিয়েছিলাম তখন খুব একটা রাত নয়, 8:30 9:30 তখন। আচ্ছা। পেরেকটা পিটে দিয়ে আসার পর বাড়িতে চলে এসেছিলাম, যে দেখ আমি তো পিটে এসেছি, দে আমাদেরকে খাওয়া, আমাদেরকে টিফিন কর, ইয়ে করো। ঠিক আছে খাইয়েছে, হ্যাঁ বিরাট ব্যাপার, বিরাট সাহস ছেলেগুলো। তবে স্টোরিটা শুরু হয় তার পরের দিন থেকে। প্রথমে এফেক্ট পড়ে আমার এক বন্ধুর, যে কালকে রাত থেকে খুব জোর বমি করছে, ঠিক আছে। তার পরের দিনে বমি করছে আর শুধু বলছে আমাকে ছেড়ে দাও, আমি যেতে চাই, আমাকে ছেড়ে দাও, আমাকে ডাকছে, আমাকে ছেড়ে দাও, আমি যাবো ওখানে। কিন্তু কোথায় যাবো কি যাবো জিজ্ঞেস করছে, কিছু বলছে না। আমাকে ছাড়ো না, আমি যাবো তো, বলছি তো। আমরা নিজের চোখেও দেখেছি, যখন ওর বাড়িতে যাই ওকে জিজ্ঞেস করি কি রে কোথায় যাবি, কি কোথায় যাবি বলছিস, কি ব্যাপার তোর, জ্বর এসছে তো, তুই শুয়ে থাক, তোর এখন রেস্টের দরকার। না আমার কিছু হয়নি, আমি যাবো, আমাকে ডাকছে, তোরা বলছিস শোন না, তোমাকে ছাড় না, আমি যাবো এখনই। কিন্তু ওর বাড়িতে কোনো রকম আটকাতে পারেনি, ঠিক আছে, কোনো কিছু করেনি। শুধু যে দড়ি হয় না, গলার দড়ি, সেই দড়ি নিয়ে শুধু ফাঁসকি বাঁধছিল। আচ্ছা। শুধু ফাঁসকি বাঁধতে শুরু করছিল, শুধু ফাঁসকি বাঁধছিল। তার জন্য আমরা বললাম যে তাহলে হয়তো ওই ব্যাপারটা নিয়ে হয়েছে। আমরা বাড়ির লোককে বলি যে আমরা এরকম এরকম চ্যালেঞ্জ করে, তার জন্য হয়তো হয়েছে। সঙ্গে সঙ্গে তার মা বাবা গাড়ি টাড়ি ভাড়া করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে যখন তান্ত্রিকের কাছে দেখায়, সেই তান্ত্রিক তাকে তাবিজ টাবিজ দেয়। তাবিজ টাবিজ দেওয়ার পর 2-3 দিন ভালো থাকে। 4 দিনের দিনে যখন আমরা পুকুর ঘাটে স্নান করতে যাই, একটা পুকুর ছিল, ঠিক আছে, পুকুর ঘাটে আমাদের পুকুরটাতে জল প্রচুরই থাকতো, ঠিক আছে। তো ওই পুকুর ঘাটে স্নান করতে যাওয়ার ফলে তখন আমরা 3জন 3টা গামছা নিয়ে গেছিলাম, একটা করে হাফ প্যান্ট পরেছিলাম, আর ওটা পরে গিয়েছিলাম স্নান করতে গিয়েছি। এরপরে ও নেমেছে, আমি নেমেছি, সাঁতার কাটছি। হঠাৎই অবাক ঘটনা, মানে যাকে ধরেছিল তাকে অটোমেটিক দেখি সে সাঁতার জানে না, কিছু জানে না, অথচ মাছ চলে গেছে। অবাক ব্যাপার। আমরা বলছি ওখানে কি করছিস, এদিকে আয়, ওখানে অনেক জল, ডুবে যাবি। ও তো কারো কথাই শোনে না, কিছুই বলে না, চুপচাপ নিজের মতে থাকে। আর ওই গাছের দিকে একই রকম তাকিয়ে থাকে, হাত দেখাতে থাকে, হাত নাড়তে থাকে, হ্যাঁ এরকম করতে থাকে। আমরা বলি কি ব্যাপার, সঙ্গে সঙ্গে লোকজন ডাকাডাকি করার পর কিছু বড় বড় মানুষ আছে যারা আগে সাঁতার ভালো কাটতে যেত, তারা আবার যে ধরে নিয়ে আসে। ধরে নিয়ে আসার পরে যখন বাড়িতে এসে দেখি তার হাতে তাবিজটাই নেই। আচ্ছা, তাবিজটা পড়ে গেছে জলে? হ্যাঁ, জলে কোথায় পড়ে গেছে তাবিজটাই নেই। তান্ত্রিককে সঙ্গে সঙ্গে ফোন করা হয়। ফোন করার পরে তান্ত্রিক বলে যে ওইটাকে ওইভাবে সম্ভব নয়, তোমার বাড়িতে হোমযোগ করতে হবে, বা দূষিত হয়ে গেছে কাটাতে হবে বসিয়ে। বাড়িতে হোমযোগের আয়োজন করা হয়, সবাইকে বলা হয়েছে, সবাই আসবে। আমি গেছি, আমার বন্ধুরা গেছে, সবাই গেছে, নিমন্ত্রণ করেছে, গেছি। কিন্তু ওই যে তান্ত্রিককে সেই দিনে যে এরকম ভয় খাবে কেউ কোনোদিন ভাবতেই পারেনি। মানে ও তান্ত্রিককে ভয় দেখিয়েছে? হ্যাঁ, যেই যখনই ওই যে শালকাঠে আগুন দিচ্ছে হোম করবার জন্য, ততবারই গুয়ের নেড়া ওখানেই পড়ছে। যতবারই শালকাঠে আগুন দিচ্ছে গুয়ের নেড়া ওখানেই পড়ছে। আমার সামনে চোখে দেখার সামনে গুয়ের নেড়া ওইখানেই পড়ছে। কি পড়ছে বুঝলাম না। কখনো হয়তো যে মানে কখনো হয়তো এই তো জ্বালাতে পুশ করে কেউ মুতে দিয়ে নিমে দিচ্ছে, জল পড়ে যাচ্ছে অটোমেটিক। আচ্ছা, মানে বাথরুম করে দিচ্ছে? হ্যাঁ, কেউ বাথরুম করে দিচ্ছে। কখনো হয়তো যে দেখতে পাচ্ছে যে এখানে হচ্ছে না, চলো বাইরে উনানে করবো, উনানে যখন জ্বালাতে যাচ্ছে তখনই গুয়ের নেড়া ফেলে দিচ্ছে। আচ্ছা, তখন এরকম ঘটনা করে দিচ্ছে। তান্ত্রিক তো ভয় খেয়ে যায় যে কি ব্যাপার, এইটাই বিরাট তো নোংরা জিনিস, একে তো এইভাবে কন্ট্রোল করা যাবে না। তান্ত্রিক বলে চলো কোথায় তোমরা পেরেক পিটে এসছো দেখাবে চলো। আমরা সঙ্গে সঙ্গে তাকে নিয়ে যাই। বলছে এই তো আমার দ্বারা সম্ভব নয়, তোমরা যে কাজটা করেছো এটা তো আমার দ্বারা সম্ভব নয়, এই তো বিরাট মারাত্মক জিনিস, এখানে একা জিনিস বলে কিছু নেই, এখানে অনেক জনের পাওয়ার আছে, আমার পাওয়ার, এই পাওয়ারে আমার কোনো কিছু কাজই হবে না, আমার আরো লোক লাগবে। দিয়ে তার মা বাবা তারও ভয় খেয়ে যায়, বাড়ির সামর্থ্য সেরকম কিছু ছিল না, আর এইসব কেস করতে পয়সা লাগে। তো কিছুদিন ওয়েট করা হলো। ওয়েট করার পরে যখন 3-4টা বামুন মিলে ওই গাছের তলায় যায়, তখন যে দেখে যে গাছে আমরা পেরেক পিটেছিলাম সেই গাছের জায়গাটা অ্যাকচুয়ালি পেরেকটা তো এখনো গাঁথা আছে, কিন্তু যে রক্ত যেমন টসিয়ে পড়ে না, সেরকম রক্ত পড়ে আছে, যে টসে যে কারো বুকে আঘাত করা হয়েছিল, মানে কোনো ব্যক্তি সেখানে থাকতো, সেখানে আঘাত করা হয়েছিল তাকে, মানে চ্যালেঞ্জের উপরে, মানে তাকে আমরা ব্যথা দিয়েছিলাম বড় একটা। কিন্তু আমরা তো জানি না, তার তান্ত্রিকরা আমাদের গিয়েছে বলে যে তোরা জানিস কত বড় ক্ষতি করেছিস কারো, তো আজ কারো নিজের জায়গায় থাকা সত্ত্বেও তোরা যেয়ে তাকে মেরেছিস, এর ভোগ তোদেরকে করতেই হবে। এটা আমরা বলে দিয়ে যাচ্ছি, কোনো তান্ত্রিক তোর ভোগ করতে পারবে না, ঠিক আছে।
তো ঠিক আছে, ওর মা বাবা তো আরো ভয় খেয়ে যায়, কি করবে না করবে, যে হাতে পায়ে পড়তে থাকে যে কি করে ঠিক হবে না হবে, একটু বলুন আমি এখন ভুল করে ফেলেছি, কি করব আমি, এখন তো কিছু একটা করতে হবে, কিছু ভাবে তো রিকভারি করতে হবে। কিন্তু রিকভারির অপশন থাকলে তো রিকভারি করবে, রিকভারির অপশনই নেই। বলছে এই যে একটা ইয়া দিয়ে যাচ্ছি ওই কাঠি, এই কাঠিটা ও যখন শুবে বিছনার নিচে রেখে দিবে, যতক্ষণ শুয়ে থাকতো ততক্ষণ ঠিক ঘুম ভাঙলে কিন্তু ছুটে চলে আসতো শুধু শুধু দড়ি নিয়ে, যতক্ষণ শুয়ে থাকতো ততক্ষণই বেটার, যখনই ঘুম ভাঙতো কেউ আটকে রাখতে পারতো না, কপাট কপাট 3-4 জন লোককে ঠেলেতে কিন্তু গলা দড়ি নিতে আগে ছুটে আসতো। ফার্স্ট কাজ ছিল মূল কাজ হচ্ছে গলা দড়ি নেওয়া, এমনকি নিয়েও নিয়েছিল। হঠাৎ কোনো এক আদিবাসীদের মেয়ে দেখে তাকে নামায়, তাই তার জীবনটা আজও বেঁচে আছে। কিন্তু যখন এরকম বাড়াবাড়ি হয়ে যায় তখন এক ভালো ওজার কাছে নিয়ে যায়, ভালো ওজা দেখিয়ে বলে দেয় যে তোমরা খুব ভুল কাজ করেছো, তোমার কাছে এটা এসছে তোমার হালকা বলে, কিন্তু তোমাদেরকে 3 জনকেই কিন্তু এর ভুগতে হবে। কিন্তু কি ভুগতে হবে তা আমরা কেউ জানিনি, কিভাবে ভুগতে হবে না তাও জানিনি। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তখন সে সান্ত্বনা দিয়ে ঠিকঠাক করে ভালো করে দেয়। তারপর থেকে ওই ছেলেটা আজও কিছু কিছু সময় মাঠ থেকে ছুটে পালিয়ে যায়, কখনো কখনো ঘর থেকে ছুটে বেরিয়ে যায়, কখনো কখনো পুকুর দেখলে সরিয়ে চলে যায়, না আমি চান করবো নি, আমার চান করতে নাই, আমাকে কাছাকাছি করতে নাই, আমার এরকম থাকাতে ভাল লাগে, তোরা আমাকে বডি স্প্রে দিবি নি, এই তোরা এসব কেন খাচ্ছিস, আমার কাছ থেকে সরিয়ে যা না, আমার এগুলো পছন্দ নয়, সরিয়ে যা। এই ক্রিকেট খেলতে যাবি না, আরে ক্রিকেট খেলবো না আমি, আমি তো বসে থাকার মানুষ, আমি আবার ক্রিকেট খেলি, এরকম এরকম কথাবার্তা। আচ্ছা, মানে ও সব জিনিসই ইগনোর করার চেষ্টা করতো, মানে যেগুলো ছেলেরা করে। যেমন ধরো আমরা ছেলেরা ক্রিকেট খেলতে ভালোবাসি, কেউ ফুটবল খেলতে ভালোবাসে, ও এসব দেখলে সরিয়ে যেত, না 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 আমি খেলবো না, আমার লেগে যাবে, এই না না এগুলো নিয়ে আসিস না আমার সামনে, নিজে নিজে, এরকম ব্যাপার। মানে এটা মেয়েদের মতো ওর অভ্যাস হয়ে গেছিল। আচ্ছা, তখন আমরা বুঝতে পারছি যে এর এখনো কিন্তু মানে ঠিক মতো কিছু হয়নি, মানে ভালো হয়নি, একে আরো কিছু দেখাতে হবে। ওর মা তারপর ওর মা বাবাকে বলি যে দেখো কাকিমা এরকম এরকম করছে, আমাদের সঙ্গে খেলছে না কিছু না, ও কি ব্যাপার না ব্যাপার বুঝতে পারছি না, এরকম সবকিছুতে ইগনোর করছে। বলছে বাবা আমরা আর পারবো নি, যেটুকু ছিল করেছি, আমার পোকা সমান। ছেলেটা আজও পর্যন্ত ওরকম মেয়ে মেয়ে ভাব করে, কখনো কখনো শাড়ি পরে, কখনো কখনো লিপস্টিক লাগায়, কখনো কখনো কোনো মেয়েদের সঙ্গে সেলফি তুলতে চলে যায়, কখনো কখনো কোনো মেয়ে মানে কোনো মেয়ের মতো সেজে গুজে সবাইকে দেখা যাচ্ছে কেমন লাগছে, আমাকে ভালো লাগছে তো। আচ্ছা, এরকম এরকম হাবিব হয়ে গেছিল, মানে মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি মূল গাছে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে একটা মেয়ে ছিল। আচ্ছা, একটা মেয়ে অমাবস্যা রাতে স্বামীর সাথে ঝগড়া হয়ে যাওয়ার পর, কিন্তু পেরেক তো তোমরাই পুঁতেছিলে, পুঁতেছিলে। হ্যাঁ, কিন্তু আমাদের উপরে এফেক্টটা আসেনি। আচ্ছা, এসেছিল ওর উপরে, প্রথম থেকে দেখা দিয়েছিল ওর উপরে। আচ্ছা, আর যে মেয়েটা মরেছিল সেই মেয়েটা ছিল অ্যাকচুয়ালি সান্তাল। আচ্ছা, তার জন্য ও শুধু কোনো কিছু জিনিস দেখলে শুধু ভয়ে সরিয়ে যেত, যে কোনো জিনিস দেখলে ভয় সরিয়ে যেত, সামনাসামনি আসতো নি, গোবর লাতা আচ্ছন্ন এগুলো কিছু পছন্দ করতো নি। ও মানে কেমন থাকতে ভালোবাসতো, এই নোংরা ফাবরা জায়গা হবে, এই কোথাও অন্ধকার আছে, এরকম ব্যাপার। চুল ছাড়াতো নি, আর কিছু বলবো, একটা ছেলে চুল ছাড়াতো নি, চুল যেমন তেমন তেল মাখতো নি, এরকম ব্যাপার ছিল। মানে উষ্ঠকুষ্ট থাকতে ভালোবাসতো। আচ্ছা, 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 উষ্ঠকুষ্ট থাকতে ভালোবাসতো, এরকম এরকম ব্যাপার ঘটেছিল ওর সঙ্গে। আচ্ছা, আর এরপরে মানে এখনো ওর এরকমই আছে তাই তো? এখনো ওর এরকম আছে, হাবিবটা এখনো চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন হয়তো তাবিজ দেখিয়ে ভালো ভালো জায়গায়, এখন বাবার বেটার হতে এখন অনেকটা ঠিকঠাক আছে, কিন্তু ওই যে হাবিবটা, ওই যে ওর মেয়েলিটি ভাবটা কিন্তু এখনো চেঞ্জ হয়নি। কিছু কিছু ক্ষেত্রে এখনো পর্যন্ত মাঠে ঘাটে দেখা হলে কি ব্যাপারে বসে আছিস কেন, আছিস কেন, কিন্তু সেরকম রেসপন্স কিছু আর দেয় না। এই তো ফোন ঘাটছি, ফোন দেখছি, এই তোরা কোথায় যাবি, এরকম এরকম ব্যাপার। মানে যেমন একটা মেয়েদের টানে কথা হয় না, তুই কেন করছিস, কেন করবি, এরকম ভাষা আর কি। মানে তোমাদের এই ঘটনাটা রিসেন্ট একদম? রিসেন্ট, একদমই রিসেন্ট। আর তোমার সাথে যে রেল লাইনে ঘটেছিল ওটা তুমি বললে তোমার ছোটবেলা, মানে ওটা কত বছর আগে? 16 বছর বয়সে। 16 বছর বয়সে। কোন সাল? ওটা তখন হবে এখন যদি 24 বছর বয়স হয়, 17। আচ্ছা, তো তুমি ওখানে যা যা বর্ণনা করলে সে এখনো কি সেগুলো জায়গাটা সেরকমই আছে না চেঞ্জ হয়ে গেছে? এখনো সেই জায়গাটা সেরকমই আছে, এখনো পর্যন্ত সেই গাছটা এখনো কাটা হয়নি, সেই জায়গাটা এখনো আপাতত মানুষ ভয় পায়। এই রিসেন্টলি কদিন আগে একটা মেয়েকে ধরেছিল, চুল খুলে ঘুরেছিল জায়গাটায়। আচ্ছা, আচ্ছা, 7 দিন আগে কথা বলছি, 7 থেকে 8 দিনের আগে কথা বলছি। আচ্ছা, 7 দিন থেকে 8 দিনের কথা বলছি। মানে আমার এখনো অনেকগুলা জিনিস বলা হয়নি, মিস আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছি, প্রথমবার বলছি তো,
এরপরে যেগুলা বলবো সেগুলা হয়তো বেটার হবে। হ্যাঁ, ওই স্টোরিতে কি বাকি আছে বলো। ওই যে আমি যে ওই যে রাস্তা থেকে ভেঙে যে রাস্তাটা ঢুকেছিলাম না, তার আগে আমার সঙ্গে একটা একটু হালকা রকম ঘটনা ঘটে গিয়েছিল। আচ্ছা। যেটা আমার পিছন টান পড়েছিল, আমি 3বার হুজুট খেয়েছিলাম, তা সত্ত্বেও আমি ব্যাকে ফিরে যাইনি, সিধাই এসেছিলাম। আচ্ছা। তো ওইখান থেকেই আমার পিছন টানটা পড়ে যাওয়ার পরে যে বলে না হুজুট খেয়ে গেলে বাড়ি থেকে ঘুরে ফিরিয়ে যা, ওটাই আমি মিস্টেকটা করেছিলাম। আর ওখানে আমার বোঝা দরকার ছিল যে কিছু একটা দুর্ঘটনা ঘটতে চলেছে, সেটাই আমার সঙ্গে ঘটেছিল। আচ্ছা আচ্ছা। তো দাদা আমার এটাই ছিল ঘটনা, সত্যি ঘটনা, যেটা আজও আমার মনে পড়লে মানে রাতের ঘুম উড়ে যায় বা ঘাম দিতে শুরু করে। তো আমার এটা মানে ভাবলেই ভয় ভয় আতঙ্ক লাগে যে আরো কোনোদিন ঘটবে কিনা জানি না, কিন্তু আমার এটা খুবই ভয়াবহ ঘটনা। আরো আমার কাছে অনেক অনেক স্টোরি আছে যেগুলো হয়তো আমি তোমাকে সময় করে বলবো। যেমন এক শ্মশান যাত্রার ঘটনা আছে, যেটা একদিনে শ্মশানে পুরাতে যে 4 জনের দুর্ঘটনা ঘটে, ঠিক আছে। আচ্ছা, অনেক কিছুই ঘটনা আছে আমার কাছে যেগুলো মানে সত্যিকারের ঘটনা। এখানে এসে জেনেও যেতে পারো যে ঘটনাগুলো কিভাবে একদিনে কালী মন্দির করতে যে 4 জনের মৃত্যু, অনেক কিছু ঘটনা, যেগুলো আমরা আস্তে আস্তে শুনবো সব, যেগুলো আমি তোমাকে আরো আস্তে আস্তে সময় দিয়ে বলবো। এই সামথিং 2-4 দিনের মধ্যে তোমাকে একটা গল্প বলবো। একদিন মানে শ্মশান যাত্রায় ভুল কাজ করার কি বা স্মৃতি করতে হয় তার কাজ। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ ভাই ঘটনা শেয়ার করার জন্য। আবার শুনবো, দেখি লোকজন কেমন রেসপন্স করছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, রাখছি তাহলে, ভালো থেকো। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমরাও যদি এরকম পডকাস্টে ঘটনা বলতে চাও তাহলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, কন্ট্যাক্ট করে নাও। চলো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।